একদম খুলবি না। মীরা মাথা নাড়ল, যেমনটা সে ছোটবেলায় বলতো। ভাইয়া, আমি দরজা খুলব না, তুমি তাড়াতাড়ি চলে এসো। রোহন শেষবারের মতো বনের দিকে তাকিয়ে জঙ্গলের পথে পা বাড়াল। মীরা ভেতর থেকে দরজা শক্ত করে বন্ধ করে দিল। কিছুক্ষণ পর মীরার গলায় তৃষ্ণা অনুভব হতে লাগল। সে কলসির দিকে তাকালো। কলসি একদম খালি। আরে, পানি তো শেষ হয়ে গেছে। সে সামান্য চিন্তিত হয়ে বলল, ভাই তো বারণ করেছিল বাইরে যেতে, কিন্তু তৃষ্ণাও সহ্য করা যাচ্ছিল না। মীরা এক মুহূর্ত ভাবল, তারপর সাহস করে দরজা খুলে ধীরে ধীরে ঝর্ণার দিকে এগিয়ে গেল। ঝর্ণার পানি খুব পরিষ্কার ছিল। মীরা কলসি রেখে পানি ভরতে লাগল। ঠিক সেই সময় ঝোপের আড়াল থেকে ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। মীরা ভয় পেয়ে এদিক ওদিক তাকালো। সেখানে গাছের আড়ালে দাঁড়িয়েছিল এক অত্যন্ত সুদর্শন দীর্ঘদেহী রাজপুত্র বিক্রম। সে শিকারে ওই জঙ্গলে এসেছিল। যখন তার নজর ওই মেয়েটির ওপর পড়ল, সে মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। জীবনে সে এত অপরূপ সুন্দরী, এত সরলতা আর এত পবিত্রতা কখনো দেখেনি। সে মনে মনে বলে উঠল, এ কে? এত গভীর জঙ্গলে এত সুন্দরী নারী, এ কি মানুষ নাকি কোনো পরী? বিক্রম এগিয়ে যেতে চাইল, কিন্তু তার পা অরষ্ঠ হয়ে গেল। জীবনে প্রথমবার কারোর জন্য তার মনে সংকোচ তৈরি হলো। সে কাছে যেতে পারল না, দূর থেকে শুধু তাকিয়ে রইল। মন বলছিল, যাও, কথা বলো, কিন্তু সাহস হলো না। সে নিজের অস্তিত্বের কাছে লজ্জিত হয়ে চুপচাপ প্রাসাদের দিকে ফিরে গেল। মীরা কলসি ভরে এক ফোঁটা পানীয় না ফেলে দ্রুত কুঁড়ে ঘরের দিকে ফিরে এলো। ঘরে পৌঁছেই দরজা বন্ধ করে গভীর শ্বাস নিল। তার বুক ধড়ফড় করছিল। কে ছিল? এত সুন্দর দেখতে একজন মানুষ আমাকে কেন দেখছিল? আমি কি কোনো ভুল করলাম? ভাইয়া রাগ করবে। সে ভাইকে খুব ভয় পেত, আবার খুব সম্মানও করত। তাই সে ঠিক করল, ভাইয়াকে আমি কিছু বলবো না। সে চিন্তা করবে, ভাববে হয়তো কোনো বিপদ আছে। সে ঢকঢক করে পানি খেল, কিন্তু হৃদয়ে রাজপুত্রের ছবি আঁকা হয়ে গেল। প্রাসাদে রাত নেমে এসেছে, কিন্তু রাজপুত্র বিক্রমের চোখে ঘুম নেই। সে বারবার এপাশ ওপাশ করছে। চাঁদের আলোয় ঝর্ণার পাশে দাঁড়ানো সেই সুন্দরীর মুখ তার চোখের সামনে ভাসছে। সে বুকে হাত দিয়ে ফিসফিস করে বলল, আমি এমন মেয়ে কখনো দেখিনি। কে সে? কোথা থেকে এলো? একা কেন থাকে? মন এক অদ্ভুত অস্থিরতায় আটকে ছিল, যেন কোনো অজানা টান তাকে বারবার সেই জঙ্গলের দিকে টানছিল। অবশেষে বিক্রম উঠে বসল। প্রাসাদে এক বৃদ্ধা দাসী ছিল, যে তাকে ছোটবেলা থেকে দেখাশোনা করত। সে খুবই বুদ্ধিমতী ছিল। বিক্রম তার ঘরে গিয়ে দরজায় টোকা দিল। দাদিমা, দরজা খোলো, জরুরি কথা আছে। বৃদ্ধা কাপড় ঠিক করতে করতে বাইরে এলেন। কি হয়েছে? এত রাতে রাজপুত্রের মুখে এমন চিন্তার ছাপ কেন? বিক্রম একটা দীর্ঘশ্বাস ফেলে ঝর্ণার ধারের পুরো ঘটনা তাকে খুলে বলল। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হেসে বললেন, ওহো, এই ব্যাপার। মন কাউকে পছন্দ করলে তো ঘুম উড়বেই। আমি ওই মেয়েটির সাথে গিয়ে কথা বলবো। যদি সে একা থাকে তবে নিশ্চয়ই তার পেছনে কোনো গল্প আছে। বিক্রম বৃদ্ধার হাত ধরল। দাদিমা, তাকে বলো আমি তাকে ভুলতে পারছি না। সে যদি রাজি থাকে তবে আমি তাকে সসম্মানে প্রাসাদে নিয়ে আসব। বৃদ্ধা মাথা নাড়লেন। আমি তোমার বার্তা নিয়ে যাব। পরদিন সকালে বৃদ্ধা দীর্ঘ পথ পাড়ি দিয়ে জঙ্গলের সেই কুড়ে ঘরে পৌঁছলেন। সেখানে মীরা একা পানি ভরছিল আর ঘর পরিষ্কার করছিল। বৃদ্ধা ডাক দিলেন, বাছা, একটু শোনো। মীরা চমকে ঘুরে তাকালো। কখনো কোনো অচেনা মানুষকে দেখেনি। আপনি কে? জঙ্গলে কি করছেন? বৃদ্ধা হেসে উত্তর দিলেন, আমি প্রাসাদ থেকে এসেছি। আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু কথা বলতে এসেছি। মীরা ভয়ে দরজার দিকে পা বাড়াল। প্রাসাদ? আমার প্রাসাদ দিয়ে কি কাজ? আমি তো আমার ভাইয়ের সাথে এখানে থাকি। বৃদ্ধা তার কাছে গিয়ে বসলেন। আমি জানি, তবে একটা কথা শোনো। গতকাল ঝর্ণার ধারে যে রাজপুত্র তোমাকে দেখেছিলেন, তিনি সারা রাত ঘুমননি। তিনি তোমাকে দেখে অস্থির হয়ে পড়েছেন। তিনি তোমার ব্যাপারে সব জানতে চান। মীরার মুখ লজ্জায় লাল হয়ে গেল। বুকে এক অজানা কম্পন অনুভব হলো, কিন্তু সে নিজেকে শক্ত করল। আমি কোনো রাজপুত্রের সাথে দেখা করতে পারবো না। আমি কে তা কাউকে বলতে পারবো না। দয়া করে আপনি ফিরে যান, আমার ভাই রাগ করবে। বৃদ্ধা নরম স্বরে বললেন, মা, রাজপুত্র তোমাকে বিয়ে করতে চান, তোমাকে সুখে রাখতে চান। তিনি তোমাকে প্রাসাদে নিয়ে যেতে চান। মীরা হাত নেড়ে থামিয়ে দিল। না, আমি প্রাসাদে যাব না। এখানেই আমার জীবন।
আমাকে এখানেই বাঁচতে হবে, এখানেই মরতে হবে। দয়া করে আপনার কথা এখানেই শেষ করুন এবং ফিরে যান। বৃদ্ধা দেখলেন মেয়েটির গলায় ভয় ও জেদ দুটোই আছে। তিনি আস্তে করে উঠে বললেন, ঠিক আছে মা, আমি রাজপুত্রকে তোমার জবাব পৌঁছে দেব। আল্লাহ তোমার মঙ্গল করুন। বৃদ্ধা জঙ্গলের পথ ধরে প্রাসাদের দিকে রওনা হলেন। ক্লান্ত হয়ে বৃদ্ধা প্রাসাদে পৌঁছলেন। বিক্রম অস্থির হয়ে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। দাদিমা, বলো, সে কি বলল? সে কি আমার সাথে দেখা করতে আসবে? বৃদ্ধা হতাশ হয়ে বললেন, রাজপুত্র, মেয়েটি খুব নেক, কিন্তু খুব ভীতু। সে পরিষ্কার না করে দিয়েছে। সে বলেছে জঙ্গলেই থাকতে চায়, প্রাসাদে আসবে না। বিক্রমের মুখে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। সে মাটির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থাকার পর তার চোখে এক অদ্ভুত জেদ ফুটে উঠল। সে যদি আমার কাছে না আসে, তবে আমি নিজে তার কাছে যাব। সে জঙ্গলের জন্য জন্মায়নি, সে আমার রানী হওয়ার যোগ্য। তার জায়গা প্রাসাদে, অন্ধকার গাছের নিচে নয়। বৃদ্ধা বোঝাতে চাইলেন, রাজপুত্র, জঙ্গল বিপজ্জনক। মেয়েটি তার ভাইয়ের সাথে থাকে। বিক্রম কথা কেটে দিয়ে বলল, দাদিমা, ভালোবাসা বিপদ দেখে না। আমি তাকে আমার হৃদয়ে জায়গা দিয়েছি। বিক্রম তার সেরা পোশাক পরল, কোমরে তলোয়ার বাঁধল এবং একাই জঙ্গলের দিকে রওনা হল। জঙ্গল চারদিকে ছড়িয়েছিল। মীরা ঘরের বাইরে কাঠ কুড়াচ্ছিল। যেই সে মাথা তুলল, থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে সেই রাজপুত্র, সেই মুখ, সেই মায়াবী চোখ, সেই রাজকীয় ভাব। মীরার শ্বাস যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সে কিছু বলতে পারল না। বিক্রম এগিয়ে এসে ধীর স্বরে বলল, যে মেয়েটিকে ঝর্ণার ধারে দেখেছিলাম, তাকে আমি উপেক্ষা করতে পারলাম না। আমার মন আমাকে শান্ত থাকতে দিচ্ছে না। মীরা একটু পিছিয়ে গেল। আপনি এখানে কেন এসেছেন? আমি তো দাদিমাকে জবাব দিয়ে দিয়েছিলাম, আমি প্রাসাদে যেতে চাই না। বিক্রম তার কাছে এলো, কিন্তু ভদ্রতা বজায় রেখে দূরত্ব রাখল। আমার কথা শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি জঙ্গলে থাকার জন্য নও, তুমি রানী হওয়ার যোগ্য। তোমার সৌন্দর্য, তোমার সরলতা সব আমার হৃদয়ে গেঁথে গেছে। মীরা ঘাবড়ে গেল। আমি যেতে পারবো না, আমার ভাই। বিক্রম তৎক্ষণাৎ বলল, তোমার ভাইকেও প্রাসাদে সেই সম্মান দেওয়া হবে যা আমার পরিবার পায়। আমরা তাকেও সাথে নিয়ে যাব। তাকে চাকর বা মেহমান হিসাবে নয়, ভাইয়ের মতো রাখব। তোমাদের দুজনের সম্মান আমার সম্মান হবে। মীরা মাথা নিচু করে ফেলল। বুক দ্রুত ধড়ফড় করছিল। জীবনে প্রথমবার সে কোনো অচেনা মানুষের চোখে নিজের জন্য ভালোবাসা দেখছিল। বিক্রম শান্ত স্বরে বলল, এখানে একা থাকা ঠিক নয়, জঙ্গলে অনেক বিপদ। আমি তোমাকে সব বিপদ থেকে বাঁচাতে চাই, শুধু একবার হ্যাঁ বলো। মীরার চোখে ছিল অসহায়ত্ব, কিন্তু বিক্রম সেই চোখে ভালোবাসা পড়ে নিয়েছিল। মীরা বলল, আমি একা যেতে পারবো না, আমার ভাই। বিক্রম বলল, তোমার ভাইও প্রাসাদে থাকবে, তার সম্মান আমি নিজের কাঁধে তুলে নিলাম। যখন সে আসবে, আমি নিজে তাকে নিয়ে যাব। সে তোমার বড় আশ্রয়, সে আমার কাছেও শ্রদ্ধার পাত্র হবে।